আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনীশ্বর রেডিও বিক্রমপুর 99.2 এবং এখন কিন্তু চলছে আপনাদের সকলের পছন্দের একটি অনুষ্ঠান, এবং আজকে কিন্তু আমাদের অনুষ্ঠানে একজন চমৎকার একজন অতিথি রয়েছে, এবং আমরা খুব বেশি দেরি না করে আমরা কিন্তু আজকে আমাদের সেই অতিথির কাছে চলে যাব। এবং আপনারা যারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হন, জলদি জলদি যুক্ত হয়ে যান আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আপনারা জেনে থাকবেন যে আমার সাথে যুক্ত হওয়ার দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন, এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিকঠাক মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 797 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের বিশেষ লাইভটি। সো দেরি না করে সেখানে আমার সাথে আপনি জলদি জলদি যুক্ত হয়ে যান। এবং 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 আপনারা জানেন যে আপনার প্রিয় কথা বন্ধু অনেক কিন্তু চলে আসে প্রতি মঙ্গলবার ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান প্রচেষ্টা নিয়ে, এবং প্রচেষ্টা নিয়ে আজকে রয়েছে আমি আপনাদের সাথে আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো আর বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে আমরা আজকে চলে যাই আমাদের যে বিশেষ গেস্ট রয়েছে, এবং আমাদের গেস্ট কিন্তু এর আগেও আমাদের সাথে এসেছিল আড্ডা দেওয়ার জন্য। স্নো ফার্দার ডিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং আপনি যদি প্রথমে আপনার নাম পরিচয়টি একটু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে জানিয়ে দিতেন। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আমি শাফিল হাসানি, পেশায় ছাত্র এবং ব্যবসায়ী। আচ্ছা, তো ভাইয়া এতদিন বাদে আবারও আমাদের রেডিও বিক্রমপুর পরিবারের সাথে যুক্ত হতে পেরে এবং আমার সাথে আবার আসলে যুক্ত হতে পেরে কেমন লাগলো বা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এর আগেও আমি 2বার এসেছিলাম, তো আপনাদের এই রেডিও স্টেশনের প্রথমবার নার্ভাস ছিলাম, দ্বিতীয়বার ভালো লেগেছে, যার কারণে তৃতীয়বার আবার চলে আসলাম। তো ধন্যবাদ সব কিছুর জন্য, আমাকে এখানে গেস্ট করার জন্য ধন্যবাদ। তো আচ্ছা, আসলে এই যে এতদিন বাদে আমাদের সাথে যুক্ত হলা, তো এই যে মানে থাকে না যে আমাদের সাথে কি এছাড়াও মানে অন্য আর কোনো প্রোগ্রাম কি দেখা হতো? হ্যাঁ, আমি রেডিও বিক্রমপুর 99.2 অনেক আগে থেকেই দেখি। তো এটা এরকম একটা প্ল্যাটফর্ম যখন সবাই যার যার কাজ ব্যবসা শেষ করে পরিবারের সাথে একসাথে হয়, ওই সময়টাতে এই শোটা হয়, যার কারণে ফ্যামিলি শো সবাই তো উপভোগ করতে পারে। আমিও কয়েকবার আমার ফ্যামিলির মানুষের সাথে তোমাদের এই প্রোগ্রামটা আমি উপভোগ করেছি। আর সবচেয়ে মূল বিষয় যেটা আমাকে এখানে আকৃষ্ট করেছে, ওই বিষয়টা হচ্ছে এখানে যারাই আসেন ম্যাক্সিমাম সবাই স্বেচ্ছাসেবী। এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে। এবং আমাদের আজকে যে প্রোগ্রামটি সেটা হচ্ছিল প্রচেষ্টা স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে। তো আমার কাছে মনে হয় যে তোমার ম্যাক্সিমাম প্রচেষ্টা প্রোগ্রামটাই দেখা হয়। হ্যাঁ, তো আসলে আমাদের এই যে স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করা, আসলে এই প্রোগ্রামটা নিয়ে তোমার কি কিছু বলা আছে? প্রোগ্রাম নিয়ে তো তেমন কিছু বলার নেই, জাস্ট আমি একটা কথাই বলবো যে স্বেচ্ছাসেবীরা নিজেদের স্বার্থ ছাড়া যেভাবে দেশের মানুষের জন্য কাজ করে, তোমরাও স্বেচ্ছাসেবীদের জন্য কিছু একটা করো, যাতে স্বেচ্ছাসেবীরা একটা প্ল্যাটফর্ম পায়। বলি যে স্বেচ্ছাসেবীদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য কিন্তু আমার এই অনুষ্ঠানটা সাজানো। হ্যাঁ, সেটাই তো আমি বললাম। তো এই যে ভাইয়া, তো আমি যতদূর জানি যে তুমি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যুক্ত রয়েছো, এই জন্য তোমাকে আমাদের আজকের অনুষ্ঠানে আবারও ইনভাইট করে আনা। তো এই যে আমাদের তুমি যে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যুক্ত আছো, এবং তুমি মূলত হচ্ছে ক্রীড়ার সাথে যেটাতে যুক্ত রয়েছো, তো এইটা যদি একটু আমাদেরকে জানতে, ওইখানে তুমি আসলে কিসের সাথে জড়িত রয়েছো এবং তোমার কাজটা কি? আমি আসলে যেটার সাথে যুক্ত আছি আমি এটা পরে বলি। আমি যেটা আগে বলতে চাই যে স্বেচ্ছাসেবী সংগঠন কোনোটার সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িত না। আমি যখনই সুযোগ পাই যে কোনো সংগঠনের সাথে যে স্বেচ্ছাসেবী কাজ করার, স্বেচ্ছাসেবক হওয়ার, তা আমি ওই সব সংগঠনগুলোর সাথেই পরোক্ষভাবে জড়িত, যারা স্বেচ্ছাসেবী সংগঠন নামে পরিচিত। এর মধ্যে মানব সেবা ফাউন্ডেশন, তারপরে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন যেটা আছে,
তারপরে আরও আমাদের স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে। তো আমি তাদের কাজগুলো দেখে আমার কাছে ভালো লাগে, ইন্সপিরেশন লাগে, যার কারণে আমি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে যুক্ত থাকার চেষ্টা করি। আর ক্রীড়ার যে ক্রীড়ার বিষয়টা হচ্ছে আমি মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার একজন সদস্য। তো এটারও একটা কারণ আছে যে আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম ছেলেরাই মেয়েরাই খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিল, যা ডে বাই ডে আস্তে আস্তে কমে আসতেছে। তো খেলাধুলার থেকে যদি দূরত্ব হয়ে যায় আমাদের এই জেনারেশন অথবা আমাদের পরবর্তী জেনারেশনের ছেলে মেয়েদের, তো তারা স্বাভাবিক খেলাধুলা থেকে দূরে সরে গেলে তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে। So true. তো এটার কথা চিন্তা করে আমি ক্রীড়ার বিভিন্ন খাতে একটু অর্গানাইজ করার চেষ্টা করি, এই আর কি। তো আমি চাই যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের মধ্যে যে স্পিরিট আছে সেটা 60 বছরের একজন বয়স্ক মানুষের নাই। তো তারা যেটা করতে পারবে সেটা 60 বছরের কয়েকটা মানুষ মিলেও তা করতে পারবে না। এই জন্য আমি চাই খেলাধুলা একমাত্র শারীরিক ও মানসিক সুস্থ থাকার উপায়। আর সবাইকে আমি খেলাধুলার প্রতি ইন্টারেস্ট দেখি যে এমন কোনো বাংলাদেশের লোক নেই অথবা আমাদের মুন্সিগঞ্জের লোক নেই যারা খেলাধুলাকে অ্যাপ্রিসিয়েট না করে। দ্যাটস ওয়াই আমি খেলাধুলাটাকে বেছে নিয়েছি। আচ্ছা ভাই, তো আমি যদি এখন তোমাকে বলতাম যে এই যে স্বেচ্ছাসেবী মানে কার্যক্রমগুলোর সাথে তোমার যুক্ত, তো এটা কি আসলে কি ছোট থেকে নাকি বড় হয়ে কাউকে দেখে এই স্পৃহাটা এসেছে তোমার মাঝে? ছোটবেলা থেকে তো নয়, আমি যখন ইন্টারে পড়াশোনা করি সরকারি হরগঙ্গা কলেজে, তখন আমি দেখতাম আমাদের বেচের, তারপরে আমাদের ইমিডিয়েট সিনিয়র যারা ছিলেন, আবার কিছু জুনিয়ররাও ছিলেন যারা কোনো পারিশ্রমিক ছাড়া কোনো স্বার্থ ছাড়া মানুষের উপকার করে আসতেছে। তো তখন আমার কাছে একটা জিনিস মনে হইলো যে স্বেচ্ছাসেবী বিষয়টা কি। ওই সময় তো আমি বুঝতাম না যে এটা স্বেচ্ছাসেবী নাকি। তখন আমি মনে করতাম যে এটা কোনো ফাউন্ডেশন থেকে হইতেছে অথবা কেউ নিজ উদ্যোগে করতেছে। তো যখন আমি এটা নিয়ে স্টাডি শুরু করছি তখন আমি যেমন একটা জিনিস পাইছি যে বাংলাদেশে শুধু আমাদের মুন্সিগঞ্জ না, সারা বাংলাদেশে অসংখ্য লাখ লাখ তরুণ তরুণী কিশোর কিশোরীরা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। আর তাদের এই বিনা স্বার্থের কর্মকাণ্ডগুলোর কারণেই বাংলাদেশের মানুষ অনেকটা সুবিধা পাচ্ছে, যেটা মানুষ টাকা দিয়ে পাবে না। যেমন লাস্ট টাইমে আমি আরেকটু ইন্টারাপ্ট করি, লাস্ট টাইম আমরা দেখছি দেশ 5ই আগস্টের পরে দেশ যখন স্বাধীন হয়েছিল তখন বন্যা কবলিত এলাকায় আমাদের ভাই বোনেরা নিরলস পরিশ্রম করেছে। তারা বিভিন্ন খাত থেকে তাদের হেল্প করার চেষ্টা করছে, কেউ ব্যক্তিগত অর্থায়ন থেকে, কেউ সামাজিক অর্থায়ন থেকে, কেউ রাষ্ট্রীয় অর্থায়ন থেকে। তো আমার তারপর থেকে একদম স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে থাকতে খুবই ভালো লাগে, এই আর কি। আচ্ছা, তো আমরা যদি আরো কথা বলি যে স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে, আমরা জানি যে রক্ত দেওয়া কিন্তু একটা স্বেচ্ছাসেবীর মানে একটা মহৎ কার্যের মধ্যে পড়ে। তো ভাইয়ার কি আসলে কি এই পর্যন্ত ব্লাড দেওয়া হয়েছে? আমি অনেকবার ব্লাড দিয়েছি, কিন্তু কতবার হবে আনুমানিক? মোর দেন 10 টাইমস, কিন্তু আমি More কখনো than ফেসবুকে 10 তা times. পোস্ট করি না, এই একটা বিষয়। তো আমি যদি আমার আমার ব্লাড কথা বলি, গ্রুপটা হচ্ছে এবি পজিটিভ। অত বেশি রেয়ার না, বাট রেয়ার। তো আমারটা হচ্ছে ও পজিটিভ, অ্যাজ ইউ গাইস নিউ ইট। বাট আমার কি হচ্ছে, আমি লাইফের মধ্যে এই 2বার ব্লাড দিয়ে খুব বেশি ব্যথা পেলাম। লাস্ট টাইম হচ্ছিল দিয়েছি 2 দিন আগে, এবং এইবারে আমি খুবই ব্যথা পেয়েছিলাম। মানে এরকম হচ্ছিল যে ব্লাড দেওয়ার হচ্ছিল যে পরের দিন মাথা ঘুরিয়েও পড়ে গিয়েছিলাম। তো এই অবস্থাটা আমি জানি না, আমার ফার্স্ট টাইম এরকম হচ্ছে। তো তোমার কখন এরকম হয়েছে নাকি আমার মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো? ওইরকম কখনো হয়নি, কিন্তু একবার হয়েছিল। আমি তখন দ্বিতীয়বারের মতো ব্লাড দিয়েছিলাম। তো আমি ব্লাড দেওয়া শেষে তো স্বাভাবিক মানুষের রেস্ট নিতে হয়, হ্যাঁ। আমি তখন রেস্ট না নিয়ে আমি তখন একটা ফুটবল ম্যাচ খেলতে চলে গেছিলাম। তো ম্যাচ খেলা শেষে আমি যখন বাসায় আসার পথে ওই নদীতে সাঁতার টাতার কাটছিলাম, তখন খুবই খারাপ লাগছিল। তখন আমার একটু সিকনেস কাজ করছে ভিতরে। তারপর আমি চিকিৎসা নিয়েছি মুন্সিগঞ্জ সদর হাসপাতাল। আচ্ছা, না হয় আসলে, এবং আপনারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন কে কতবার ব্লাড দিয়েছেন এবং আপনাদের আসলে ব্লাড দেওয়ার সময় আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কী কী, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, এবং আমাদের লাইভ আড্ডা যুক্ত হয়ে যেতে পারেন। এবং লাইভ আড্ডা যুক্ত হওয়ার জন্য আপনাকে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করার পরেই কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ। যারা একটু নিচে স্ক্রল করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অনার আজকের
উপস্থিত এবং গেস্ট হিসেবে কিন্তু রয়েছে আজকে আমাদের সাথে আমাদের খুবই কাছের একজন প্রিয় বড় ভাই সাফিলা সামি ভাইয়া। যদিও ভাইয়া আমার ফুফাতো ভাই হয় এবং আপনাদের খুব কাছের বড় ভাই। ভাইয়াকে শুধু ছোটবেলা থেকে সবার ভাই, দেখছি। বড় ভাই না। আচ্ছা, সবার ভাই, বড় ভাই না, সেরকম আমার তো বড় ভাই। তো আচ্ছা, এই ব্যাপারটা আমি হচ্ছে যে ভাইয়াকে ছোটবেলা থেকে দেখে আসছি এবং সবসময় দেখেছি যে ভাইয়ার মধ্যে নৈতিক গুণাবলী যেগুলো রয়েছে এগুলো আসলে খুবই বড় পরিসরে বিদ্যমান। কেন বলছি, যেমন ধরুন যে ভাইয়ার মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি নোটিসেবল, ভাইয়ার মাঝে কৃপণতা খুব মানে নেই, কৃপণতা নেই বললেই চলে। এবং আমি দেখেছি যে গরিব দুঃখীদের পাশে ভাইয়া খুব বেশি দাঁড়ায়। আচ্ছা ভাইয়া, গরিব দুঃখীদের পাশে এই যে দাঁড়ানোর ব্যাপারটা, এইটা আসলে কিভাবে জাগ্রত হলো? কেন মনে হলো যে না, এদের পিছেও টাকা ব্যয় করা উচিত? কেন মনে হলো? ফার্স্ট অফ অল তো আমার ওইরকম কিছু নাই যে আমি কৃপণতা করি। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে তুমি যখন একদম প্রপার স্যাটিসফ্যাকশন চাইবা, শান্তি, পিস যে জিনিসটা বলে, তুমি গরিব গরিব তুমি এভাবে বলো না যে গরিব, যারা কষ্টে আছে তাদের সাথে মিশো, তাইলে তুমি প্রপার স্যাটিসফ্যাকশন মানে শান্তি যে জিনিসটা, ওই জিনিসটা পাবা। এটা আমি দেখছি যে তুমি কি ধরো কিছু শিল্পপতি আনলা, বড় বড় বিজনেসম্যান আনলা, তাদের একবেলা দাওয়াত করে খাওয়াইলা, তখন দিন শেষে একটা জিনিস দেখবা কি ওনারা সমালোচনা করতেছে যে এই জিনিসটা ভালো হয়নি, এই জিনিসটা ভালো হয়নি, ওই জিনিসটা ভালো হয়নি। কিন্তু তুমি যখন কাউকে না জানায়া ধরো রাস্তার মধ্যে একটা মানুষ খেতে পেতেছে, তাই কিছু ধরো তোমার যতটুকু সামর্থ্য আছে, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, তো তার থেকে যখন তুমি দিবা দেখবে এটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে, প্লাস আল্লাহ তাআলা তোমাকে মানে তোমার বিপদে হেল্প করবে। তো বলতে গেলে কি তোমার এখন সামাজিক কার্যক্রমগুলোর সাথে বেশি বেশি যুক্ত হতে একমাত্র সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য? হ্যাঁ, আত্মতৃপ্তিটা কি মানে এত বেশি এফেক্টফুল জীবনে? এটা ছাড়া তো মানুষ বাঁচেই না। তোমার ভিতরে যদি শান্তি না থাকে তুমি কিভাবে বাঁচবে? তোমার কাছে ভিতরে শান্তির তো আরো অনেক মাধ্যম রয়েছে। তো যেমন আমি যদি আমার কাছে মনে হয় যে স্বামী ভাইয়ের জীবন আরো বেশি শান্তি চলে আসবে যদি আমরা একটা ভাবি পেয়ে যাই। এটা আমার তবে- আব্বা আম্মা বলতে পারবে। না মানে ফুপা ফুপিকে অ্যাপ্রোচ করার সাহসটুকু আসে না, বাট কবে সময় এটা তো তো কম প্রপার হলো টাইম না। না, প্রপার টাইম হলে অবশ্যই আসবে। কবে দেখতে পারি আমরা এবং আমরা ভাইয়া দাওয়াত পাবো? আচ্ছা, তাহলে এটা প্রথমবার আমি আসলাম তোমাদের রেডিওতে, তখনও কমন প্রশ্ন ছিল এটা। হ্যাঁ, দ্বিতীয়বারও কমন কাজ প্রশ্ন করা ছিল উচিত, এটা। যার কত আমাদের অপেক্ষা করাবা। আজকে 3 নম্বর বারও কমন প্রশ্ন এটাই। আমি ভাবতেছিলাম কখন তুমি এই প্রশ্নটা করবে। তো নেক্সট বার আমি আর আসবো না রেডিও বিক্রমপুরে, যতদিন একা আমি আসবে না, একা যতদিন আসবে আমি সাথের মানুষকে না নিয়ে আসি, এই আর কি। ভাবিকে নিয়ে আসতেই হবে। যাই হোক, এছাড়া ভাবিকে ছাড়া তুমি আমাদের বাসায় আসতে পারো এবং না, আসবো না, ভাবিকে আসবো না, নিয়ে- আসবো না। আসলে তুমি নানু সমস্যা। বাসায় যাবা না? না, যাবো না, ঠিক আছে। এই সমস্যা। যাই হোক, ওদিন নানুকে বলছিল কিছু। আচ্ছা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আছে। তো সেখানে যাওয়ার আগে আমরা ভাইয়াকে আরো একটি যে প্রশ্নটি করব, প্রশ্নটি হলো ভাইয়া, এই যে সামাজিক কার্যক্রমগুলোর সাথে তোমার যুক্ত হওয়া, এবং আমরা যতদূর জানি যে সামাজিক কার্যক্রম বাদেও তুমি অন্য আরো বিভিন্ন জিনিসের সাথে যুক্ত রয়েছো, তো ওগুলো থেকে নিজেকে সরিয়ে এনে আসলে সামাজিক সংগঠনের সাথে এত ওতপ্রোতভাবে যুক্ত হওয়াটা কিভাবে? আসলে সামাজিক কার্যক্রম করার জন্য কোনো জায়গায় স্পেসিফিকলি থাকাটা দরকার না। তুমি যে কোনো জায়গা থেকে তুমি সামাজিক উন্নয়নে তুমি ভূমিকা রাখতে পারো, তুমি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারো। যেমন আমি সবসময় একটা কথা বলি যে আমার সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার জন্য আমার কোনো দল থেকে করতে হবে না, কোনো দলীয় রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন থেকে আমার সামাজিক কর্মকাণ্ড করা লাগবে না। আমি যদি চাই আমি অ্যাজ এ সিটিজেন, বাংলাদেশি সিটিজেন হিসেবে আমি করতে পারি। আমাকে তো আমি যদি সামাজিক কর্মকাণ্ডে কোনো কাজ করতে যাই আমাকে তো কেউ বাধা দেবে না, আর যদি বাধা দেয় সেটা ফেসিবাদের পরিচয় হবে। এই তো। এখন ভাইয়া আরো যে প্রশ্ন করছিলাম যে আমাদের শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদের থেকে এসেছে যে আসলে তোমার বেড়ে ওঠাটা কোথায়? তুমি কি মুন্সিগঞ্জের? এবং তোমার পড়াশোনা সম্পর্কে যদি একটু বলতে, কিসে পড়াশোনা করছো? আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়েছি মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর 6 থেকে 10 পর্যন্ত কে গভট ইনস্টিটিউশন মুন্সিগঞ্জ থেকে। এসএসসির পরে ইন্টারে ভর্তি হয়েছি সরকারি হরঙ্গা কলেজ। সেখান থেকে ইন্টার এসএসসি দোনোটার মধ্যে আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম।
তো তারপরে আমার ওই পর্যন্ত আমার মুন্সিগঞ্জে থাকা, তারপরে আমি ঢাকাতে মুভ করছিলাম। এখন পর্যন্ত আমি ঢাকাতেই স্টে করতেছি পড়ালেখা সুবাদে। আমি এখন দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে হিসাব বিজ্ঞান বিভাগের 3য় বর্ষের একটা স্টুডেন্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইকে। এবং তুমি কি মুন্সিগঞ্জেরই ছেলে? আমি কোথায় ছিলাম না, আমি জানি আমার শ্রোতা মধ্যে দর্শক বন্ধুদের না, ইনশাল্লাহ আমার যারা আজকে লাইভ দেখতেছেন আর আমাকে যারা চিনেন তারা সবাই জানে আমি মুন্সিগঞ্জেরই ছিলাম। যারা ছিল না আমাদের শ্রোতা বন্ধু দর্শক বন্ধু রয়েছে তাদের জন্য ছিল প্রশ্নটা। তাদের সকলকে ধন্যবাদ আজকের লাইভটি দেখার জন্য। আমি সবাইকেই বলছি আমি মুন্সিগঞ্জেরই ছেলে। আমি মুন্সিগঞ্জ সদরেই, খালিশটা লাগে আমার জন্ম, আমার বেড়ে ওঠাটাও ওইখানে। আচ্ছা, তো আমি যদি বলি যে এবার আমাদের যে যে সবচেয়ে আমার কাছে মনে হয় যে আমার তোমার এই প্রশ্নটা আজকে করা উচিত। তো আমাদের যে মুন্সিগঞ্জটা রয়েছে আমাদের প্রাণের শহর, এই শহরকে নিয়ে উন্নয়নের জন্য কি চিন্তা ভাবনা, কিভাবে নিজেকে এর জন্য কাজে লাগাতে পারে? দেখো, আমি আসলে মুন্সিগঞ্জের উন্নয়নের বিষয়ে আমার থেকে আরো অভিজ্ঞ লোক, জ্ঞানী লোক মুন্সিগঞ্জে আছে, কিন্তু জানতে চাইছি মুন্সিগঞ্জের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা আমি বলবো যে বর্তমানে যে যুব সমাজ, তরুণ সমাজ আছে, তাদেরকে খেলাধুলায় যত পারি আমরা সম্পৃক্ত করা আমাদের উচিত। তাদেরকে খেলাধুলার প্রতি ইন্টারেস্টটা জাগানো আমাদের উচিত। কারণ তুমি দেখেছো যে বিগত সময়ে এই ফেসিবাদ যখন এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই দেশের তরুণরা তাদের বিতাড়িত করেছে, অন্য কেউ না। তো আমাদের মুন্সিগঞ্জের তরুণরা যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকে, তারা অবশ্যই অনৈতিক কর্মকাণ্ডে জড়াবে। যেমন তুমি দেখতে পারো যে খেলাধুলার সাথে যদি তারা সম্পৃক্ত না থাকে, তারা সর্বোচ্চ খারাপ কাজটাও করতে পারবে। তার মধ্যে তাদের কোনো ওই রকম সুস্থ জ্ঞানটাই হবে না যে চিন্তা ভাবনা করা যে এটা খারাপ, এটা ভালো। তার মধ্যে একটা বিদ্যমান আছে কিশোর গ্যাং, যে খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকার কারণে ম্যাক্সিমাম জায়গায় কিশোর গ্যাংয়ের সৃষ্টি হয়। ম্যাক্সিমাম জায়গায় মাদকের ঝামেলাটা থাকে। তারপরে এখন নতুন করে আবার অনলাইনে যেটা দেখতেছি যে সেটা হচ্ছে যে অনলাইনে যে কি বলে ওইটাকে জুয়ার আসক্তি, এগুলা খেলাধুলার সাথে সম্পৃক্ততা না থাকার কারণে, এটাই মনে হয়। এবং আমি যদি ভাইকে আরেকটু প্রশ্ন, যে আমাদের মুন্সিগঞ্জে যে যাতায়াত ব্যবস্থাটা রয়েছে, সড়কের ব্যবস্থা, ওইটা নিয়ে আমি কখনো কিছু বলতে চাই না। কেন বলতে চাই না? অবস্থা তো খুবই খারাপ হচ্ছে দিন দিন। অবস্থা খারাপ হচ্ছে না, আবার ভালো হচ্ছে না। খারাপ কিভাবে হবে? যখন তুমি একটা জিনিস ভালো রাখবা সেটা খারাপ হবে। এটা তো ছিলই খারাপ। আমি সবাইকে সবসময় একটা কথা আগে বলতাম যে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। মানুষ বলে না যে বিগত সময়ে বাংলাদেশের অনেক উন্নয়ন হয়েছে। আমি সবসময় সবাই এটা বলতাম যে যাকে উন্নয়নের সিল দিতেছেন, যে উনি উন্নয়নের ট্যাগ দিতেছেন যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, উনি যাওয়ার পরে এই দেশে রাস্তাঘাটও থাকবে না। সেটাই হয়েছে। মুন্সিগঞ্জের সদরের যে রাস্তা, মুন্সিগঞ্জে আমার বাসা থেকে সদর হাসপাতালের যে রাস্তা, এটা হচ্ছে সবচেয়ে খারাপ রাস্তা। এটা এই জায়গা দিয়ে আমার মনে হয় মুন্সিগঞ্জের মেইন টাউনের রাস্তা। হ্যাঁ, এইটাই বলতেছি যে অনেকে বলে যে এখানে ব্যাটারি চালিত মিশুকের সমস্যা। আমি বলি এগুলো কিছু না। বিষয়টা হচ্ছে রাস্তার, যে রাস্তা এটা জোড়াতালি দিয়ে চালানোর মতো রাস্তা না। এটা হচ্ছে একটা মুন্সিগঞ্জ জেলার একটা মেইন লিঙ্ক রোড। পাঁচচরের মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই এই রাস্তাটা ব্যবহার করে সদর হাসপাতালে যায়, বিভিন্ন জায়গায় যায়। আমি তো দেখছি যে অসুস্থ রোগী হসপিটালে যাওয়ার আগেই অবস্থা বেশি আরও খারাপ হয়ে যায় রাস্তার কারণে। একটা ঠিকমতো একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না, ঠিকমতো একটা বড় বাস যেতে পারে না। তো আমাদের মুন্সিগঞ্জে রাস্তায় নেই, এটা হাঁটার জন্য ঠিক আছে, কিন্তু এই জায়গায় পরিবহন ব্যবস্থার জন্য এই রাস্তা ঠিক নেই। আমি ওই বিষয়ে যাব না। নেক্সট কোয়েশ্চেন। অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ তো অনেক প্রশ্ন হলো, এবার আমরা একটু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কাছে চলে। তবে যাওয়ার আগে আমি আবারও যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এখন সাথে রয়েছেন প্রাণের কথা মনেশ্বর রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে। এবং আপনি কিন্তু এখন শুনছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8টার নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা। এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং আমি আসলে আজকে খুবই দুঃখিত, কারণ আমার ভয়েসটা আজকে একটু অন্যরকম হয়ে রয়েছে, গলা ব্যথা প্লাস একটু অসুস্থ বোধ করছি। তো এর জন্য আসলে আজকে আমার কথাটা ওরকম ফ্লুয়েন্টলি বের হচ্ছে না, তো খুবই দুঃখিত এর জন্য। তো আমরা আর দেরি না করে আমরা এবার আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কমেন্ট সেকশনে চলে যাই। তার আগে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। জি, আপনার বিয়ের খবরটা কি সবাই জানে? জি, রেডিওতে বলছিলেন? সবাই জানে না, সবাই তো জানে না, সব দর্শক তার জানে না। আপনার বিয়ের কথাটা বলছিলেন?
আমি বিবাহিত। হ্যাঁ, একটু সুন্দর মতো। আমি বিবাহিত। কার সাথে বিয়ে হয়েছে সেটা যদি একটু বলতেন। আমি আমরা কমেন্ট সেকশনে যাই। পরে যাই। আমি প্রথম লাইভে একটা কথা বলছিলাম, তখন আপনি ভাইয়া বলছিলেন, মনে আছে? বলেন বলেন, আপনি হ্যাঁ, কমেন্ট সেকশন এখন চলে সেই যান। ভাইয়াকে আমার বিয়ে করতে হয়েছে। এটাই কথা, গরিবের কথা পাশে হইলো মিষ্টি। ভাইয়া না, আমার ফ্রেন্ড ছিল এবং সবাই জানে যে আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সাজ্জাদ হোসেন আপন, এবং খুবই ভালো একটা ছেলে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। নিজেরটা নিজের ভালো বলতে হয় না, বড় ভাই না থেকে না, বলতে আসলে হয়। তুই কি খারাপ? তুমি বলো খারাপ। ওইরকম না, ওইরকম না মানে বলতে। খারাপ না, কিন্তু ভালো বলতে হলে তাকে আমার থেকে একটা তোমার ইয়ে নিতে হবে না, অপিনিয়ন নিতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, বলো। তুমি যদি বলো যে ভালো, তাহলে তো আমি আর কিছু বলতে পারি না। ভালো, হাজবেন্ড হিসেবে তো একমাত্র মানে আমি ভালো নাকি খারাপ ওটা তো আমি বলতে তুমি তো পারবো। বললা ছেলে হিসেবে ভালো, তুমি তো বলো না হাজবেন্ড হিসেবে ভালো। আচ্ছা যাক, তুমি কমেন্ট সেকশনে যাও, আমি আর ইন্টারাপ্ট করবো না। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহিদ হাসান। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.7 ভাইয়া। ভাইয়া বলছে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ভাইয়া, কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন একটু আমাদেরকে জানিয়ে দিন। রয়েছে আমাদের সাথে সাদিয়া ইসলাম দিন আপু। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। বলছি হ্যালো অর্ণা, কেমন আছো? আলহামদুলিল্লাহ দিন আপু, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন একটু আমাকে জানিয়ে দিন। এরপর রয়েছে আমাদের সাথে তপন ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাই বলছি মুন্সিগঞ্জের এটা আমার বড় ভাই, এটা আমার বড় ভাই গজারি থেকে কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম তুমি। ভাইয়া বলছি প্রিয় ছোট ভাই সাফিল আর সামির জন্য শুভ কামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। রয়েছে আমাদের সাথে এরপরে শাহাদাত হোসেন সীমান্ত বলছে আমাদের রেডিও বিক্রমপুর FM 99.2 এর পুরস্কার দেওয়া উচিত, শুধু প্যারিস থেকেও আমরা উপভোগ করি তাদের প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ ভাই, Thank you, অসংখ্য thank ধন্যবাদ। you. আসলে এভাবেই আমরা আসলে দেশে বিদেশে আপনাদের সহযোগিতায় ছড়িয়ে পড়ছি, এবং রেডিও বিক্রমপুর বলতে এখন আমাদের রেডিওগুলো হচ্ছে যে এতটাই সুযোগ সুবিধা করে দিয়েছে যে আমরা এখন দেশে বিদেশে পর্যন্ত আপনাদের সাথে কানেক্টেড হতে পারি এবং আপনারা আমাদের অনুষ্ঠানগুলো উপভোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাই এরকম শুধু প্যারিস থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে নিপুণ রয় বলছে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে সৃজন শাহরিয়া অর্ণব ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাইয়া। ভাইয়া বলছে হ্যালো সামি। হ্যালো বন্ধু, তুমি কেমন আছো? আরেকজন বলছে রাতুল বলছিলাম মামা আমি, আমাদের সাথে নিয়ে নাও। পরে যাও তো, একটু পরে, হ্যাঁ একটু নিচে। কি এটা? আচ্ছা পরে কমেন্ট করো। এরপরে বলছে যে রাতুল বলছিলাম মামা আমি, আমাদের সাথে নিয়ে নাও। অবশ্যই এর পরের প্রোগ্রাম ইনশাল্লাহ একসাথে আসবো ইনশাল্লাহ। রয়েছে আমাদের সাথে আদনান সাকিব বলছে হ্যালো অর্ণা আপু, আয়শা পড়ছে আমি। হ্যালো সাকিব, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, এবং কোথা থেকে শুনছো একটু আমাদেরকে জানিয়ে দাও, এবং কেমন লাগছে আসলে আজকের প্রোগ্রামটা, আমাদের সামি ভাইকে দেখে তোমার অনুভূতিটা কি একটু জানিয়ে দাও। রয়েছে আমাদের সাথে শাহাদাত হোসেন সীমান্ত ভাই বলছে আলহামদুলিল্লাহ অষ্টমবার রক্ত দিয়েছে, এবং ভাইয়ার ব্লাড গ্রুপ A পজিটিভ আলহামদুলিল্লাহ। মানে ভাইয়াও কিন্তু খুব ভালো কাজ করেছে যে এই পর্যন্ত 8 টাইম মানে 8 বার কিন্তু রক্ত দিয়ে ফেলেছে আলহামদুলিল্লাহ। এরপর রয়েছে আমাদের সাথে নিপুণ রয় বলছে 4 বার দিয়েছি, AB পজিটিভ দিনাজপুর মেডিকেল কলেজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Thank you. এভাবেই সবসময় যুক্ত থাকবেন রক্তদান সংস্থার সাথে। রয়েছে আমাদের সাথে রাইহান রাব্বি। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে বিগ ফ্যান সামি ভাই। এটা ভাই আমাকে উল্টাটা বলছে, আমি সবসময় ভাইকে বলি বিগ ফ্যান রাব্বি ভাই, রাব্বি ভাই আমাকে আর কি জায়গা মতো দিচ্ছে। থ্যাংক ইউ ভাই, সবসময় দোয়া রাখবেন ছোট ভাইয়ের জন্য। এরপর আমাদের সাথে রয়েছে আদনান সাকিব বলছে সামি ভাইয়ের কথা যদি বলি বলা শেষ হবে না, খুবই 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 ভালো মনের মানুষ। থ্যাংক ইউ ভাইয়া, হবে না আমার কেন? জন্য দোয়া করুন। হবে না কেন? আমার ভাই তো, এর জন্য ঠিক আছে, ওটা তো ঠিক ক্রেডিট আছে। দেওয়া উচিত আসলে। এরপর আমাদের সাথে রয়েছে সাকিব হাসান বিদ্যুৎ ভাইয়া বলছে ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে। Thank you ভাইয়া, ধন্যবাদ thank you. ভাইয়া। রয়েছে আমাদের সাথে মাহাদি হাসান মাই মাশরুর। ফ্রেন্ড, মাই চাইল্ডহুড ফ্রেন্ড। বলছে সুন্দর বলছো সামি ভাইয়া, সেলফ স্যাটিসফ্যাকশন ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ সম্ভব। মাহাদি, কেমন আছো So বন্ধু? true তুমি তুমি তো আমার রাইখা যে গেলা, আর কোনো খবর নাই। ইউরোপেই থাকবা না আসবার? রয়েছে আমাদের সাথে এরপর আরিয়ান হোসেন রিয়ন ভাইয়া বলছে আমি সিঙ্গাপুর থেকে শুনছি,
খুবই দুঃখিত, একটু টেকনিক্যাল ইস্যুস হয়েছিল। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আইয়ান হোসেন রিয়ন ভাইয়া। বলছে আমি সিঙ্গাপুর থেকে শুনছি, কেমন আছো সামি? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? আর আপু, তোমাকে জিজ্ঞেস করলাম না তুমি কেমন আছো, আমরা জানি আল্লাহর রহমতে তুমি সবসময় ভালো থাকো। আলহামদুলিল্লাহ। আসলেই রয়েছে আমাদের সাথে আদনান সাকিব। বলছে সামি ভাই, তোমার সাথে আমি একমত, আসলে খেলাধুলার ভিতর থাকতে হবে। খারাপ কাজ থেকে যদি যুব সমাজকে দূরে রাখতে হয় তাহলে খেলাধুলার সম্পৃক্ততা থাকতে হবে। সেটা তো অবশ্যই, আমি সেটাই তো বললাম ভাই। থ্যাংক ইউ আমার সাথে একমত পোষণ করার জন্য। খেলাধুলার বিকল্প নেই। তরুণ সমাজ থেকে শুরু করে আমাদের সিনিয়র যারা আছেন সবারই শারীরিক ও মানসিক সুস্থতা খুবই দরকার, যার একমাত্র উপায় খেলাধুলা। ঠিক আছে, সবসময় সাথে থাকবেন, খেলাধুলার সাথে থাকবেন। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহসান হাবিব রাজু, লালমনিরহাট থেকে। বলল সম্ভবত বড় ভাই লালমনিরহাট থেকে দেখছেন। হ্যাঁ, বলছে যোগ দিলাম দাদু ভাই। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। রয়েছে আমাদের সাথে সাকিব। সাকিব বলছে ভাই, রাস্তাঘাট গুলো ঠিক করা দরকার, ওই যে কয়দিন পর পর জোড়াতালি দিবে এগুলো না করে একবারে ঠিক করে ফেলা দরকার, কারণ শহরের মেইন পয়েন্ট, মেইন রাস্তায় এটা, শুধু মানিকপুর সদর হসপিটালের রোড না, কাটাখালীর রাস্তাও খারাপ। সেটা তো সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা, কাটাখালী যে রাস্তাটা আছে। আমি ওই মানিকপুরের কথাটা বললাম কেন, কারণ ওই জায়গায় সবচেয়ে অসুস্থ মানুষগুলো যায় চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সদর হাসপাতালে, এই জন্য ওটার কথা বললাম। সেটা ছাড়াও মুন্সিগঞ্জের ভিতরের একটা রাস্তা ভালো না, সব রাস্তার অবস্থা একই। আবার যেটা রাস্তার অবস্থা ভালো আছে সেটার মধ্যে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না, এলাকার ভিতরের রাস্তা। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহসান হাবিব রাজু, লালমনিরহাট থেকে। ভাই বলছে তোমার কাছ থেকে দূরে আমি হারিয়েছি নিজেকে ধীরে ধীরে, যতই চেষ্টা করি ফিরে যেতে, যেতে থাকো স্মৃতির গভীরে। বাহ, উনি তো মানে আমাকে চমৎকার। ইন্সপিরেশন দিল। আমি তো কবিতা লিখি। কি চমৎকার ছিল কথাগুলো। শুনতে পাই তোমার শব্দহীন হাসি, ভেসে আসে মন্থর বাতাসের মাঝে, তুমি না থাকলেও আজও আমার শ্বাসে বাজে তোমার ছন্দ। চাওনি হয়তো আমার পাশে থাকা, তবু হৃদয় আজও ভালোবেসে রয়ে গেছে, কখনো বলিনি বিদায়ের কথা, তবু হারিয়ে গেছে তোমার চোখে। বাহ বাহ, আমি মানে একদম কবিতা প্রেমী হয়ে যাচ্ছি। বলছে কখনো বুঝি ভালোবাসা হয়তো মেয়াদ শেষ হয় না কখনো, শুধু থাকি নিঃশব্দ স্মৃতির আড়ালে, যা ছুঁয়ে যায় অন্তর স্পন্দন। আহসান হাবিব রাজু, কি Thank you, চমৎকার thank you. ছিল খুবই লেখাগুলো। চমৎকার ছিল আপনার ছন্দগুলো, খুবই চমৎকার ছিল। তো রাজু ভাই, এটা কি আপনি নিজের লেখা? মানে খুবই সুন্দর সম্ভবত হয়েছে। সম্ভবত তো ভাই, যদি আপনার নিজের একটা লেখা হয়ে থাকে অবশ্যই আপনি লেখাটা কখনো বন্ধ রাখবেন না। লেখাটা বন্ধ রাখলে দেখবেন এক সময় ওই যে সেলফ স্যাটিসফ্যাকশন আছে না, ওইটা দেখবেন হারায় গেছে। সবসময় লিখবেন। ভাই আরো বলছে যে দারুণ আয়োজন চলছে, তো সাথে আছি সব সময়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। রয়েছে আমাদের সাথে তানভীর আলম রূপক। বলছে সামি ভাই, ডাকসুর প্রেডিকশন দেন। ভাই আমি ডাকসুর প্রেডিকশন কিভাবে দিব? যা হয় আমি- আমরা তো মনে হয় আমরা কিছুক্ষণের মধ্যে রেজাল্ট জেনে যাব। হ্যাঁ, কিন্তু যার যার পার্সোনাল চয়েস থাকে না, আমারও আছে। হ্যাঁ, আমারও আছে। ভাইয়ের চয়েসটা কি? আমার চয়েস তো আবিদ ভাই। আবিদ ভাইদের যে পরিষদ আছে, আমিও জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী, নগণ্য কর্মী। তারাও ছাত্র দলের সদস্য। উনি ঢাকা ইউনিভার্সিটি জয়েন্ট সেক্রেটারি। তো খুবই ভালো মানুষ। আমাদের জুলাই আন্দোলনে যখন মুন্সিগঞ্জের একটা ছেলে শহীদ হয়েছিল শাঙ্কারপুর 5 তারিখ, শহীদ শারিক ভাই, ওনার সাথেই উনি ছিলেন, প্রথম কাতারের যোদ্ধা। শুভকামনা আপনার জন্য আবিদ ভাই। এরপর রয়েছে সাকিব। সাকিব বলছে সামি ভাই উনি বিবাহিত কিন্তু ট্রিট দেয় না, কি করা যায় তুমি বলো। আমারই দেনি ভাই, এই জন্য আপনাদের সবার সামনে আমি সবাইকে আসতে বলছি, কিন্তু কাউকে কোনো বলেনি, মানুষ, কাউকে বলেনি। কিন্তু কিছু মানুষ এত এত কাছের বোন মনে করে আমাকে, যে সে ঘুম থেকে উঠে পর্যন্ত আসতে পারে নাই। বলেন কি বলা উচিত আর তাকে আমার? এখন বোঝেন যে ওর বিয়েটা কোন সময় হয়েছে, মানুষ ঘুম থেকে উঠতে পারে না। যদি একদম ভোরাচ্ছে বিয়ে হয়, 11টা বাজে, কে ঘুম থেকে উঠতে পারে না? বিয়ে হয় 1টায় 2টায় 3টায় 4টায়। রোজার সময়। আর রোজার সময় তোমাদের বিয়েটার প্রোগ্রামটা কে দিছে?
আমরা আসলে কি বলবো, আমাদের ইচ্ছেটা এরকম ছিল যে আমরা রোজাতে বিয়ে করবো। কারণ তোমাদের ইচ্ছে তো তোমরা ছিলে, তোমাদের বিয়ে তোমরা উপভোগ করে রেখেছো না, তারপরও তো আমাকে একদিন কোনো ট্রিট দাও না। তুমি দিতেছো না, তুমি দিতে থাকো ট্রিট। ঠিক আছে, ট্রিট দিতে থাকি, আমার বিয়ের দাও দিব না দেরিতে। দাওয়াত দিতে হবে না, আচ্ছা ঠিক আছে, আমরা এভাবে পেয়ে যাবো। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আচ্ছা। আহসান হাবিব রাজু বলছে তোমার সাথে ছেলেটা খুবই দুষ্ট। শুধু দুষ্ট না, আরো অনেক কিছু। খুবই ভালো আসলে, ভাইয়ার কথা যত বলবো তত কম হবে। এরপর রয়েছে আমাদের সাথে আহসান হাবিব ভাই বলছে সেই চিরচেনা বন্ধু তোমাদের আহসান হাবিব রাজু লালমনিরহাট থেকে যুক্ত। হ্যাঁ ভাইয়া মনে আছে, অসংখ্য থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রয়েছে রাজু ভাই আরো বলছে যে খুব চমৎকার লাগছে আজকের আয়োজন, সাথে আছে সবসময় ভালোবাসার মায়ের টানে টান গান শুনতে চাই, তোমাকে চাই শুধু তোমাকে চাই। অবশ্যই আমরা চেষ্টা করব, তবে আজকে আমাদের সময় খুবই সীমিত, হয়তো আমরা আজকে প্লে করতে পারবো না, তবে ইনশাআল্লাহ চেষ্টা করবো। ভাই আরো বলছে যে লালমনিরহাটের শত শত লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছে দুজনের জন্য। শুধু Thank you, গোলাপের thank শুভেচ্ছা you. জানালেই হবে না ভাই, অবশ্যই আমাদের জন্য গোলাপ ফুলও পাঠিয়ে দিতে হবে গোলাপ ভাইয়ার ফুলের ভাবির সুন্দর জন্য। ভাবি নাই, ভাবি নাই। রয়েছে আমাদের সাথে সাকিব। সাকিব বলছে আপন ভাইয়া ভাই হিসেবে খুবই পারফেক্ট, খুবই ভালো, তবে জামাই হিসেবে কেমন তা শুধু অর্ণাপুই জানে, আমরা ভাইরা জানি না, তবে তাদের জুটিটা সেরা এটাই জানি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখন আমি আজকে প্রোগ্রাম শেষে একটা ভিডিও আপলোড করব, তার মধ্যে হচ্ছে অর্ণার আর ওর হাজবেন্ডের, ওরা খুবই পারফেক্ট জুটি আমি জানি, কিন্তু এমন সময় হয় আমার রেস্টুরেন্টে গিয়ে আমি ঘুমাইতেছি, দেখিনি ওরা দুজন গিয়ে বসে আছে। এটা ভিডিওটা আমার কাছে এটা মিথ্যে কথা, ভিডিওটা আমি করেছি। তুমি তো করছো, আমি তো মিথ্যে ঘুমাইতেছি। কথা বললো না ভাইয়া, আসলে খাবার খাওয়ার পর আসলে ঘুমিয়ে গেছে। আমি তখন রেস্টুরেন্টে কিন্তু কিছু খাইনি, আমি দাওয়াত খেয়ে গেছিলাম। দাওয়াত করার পর কিন্তু ভাইয়াই নিয়ে গেছিল, আমরা ভাইয়ার গ্যারেজে গিয়েছিলাম, আর ভাইয়া ওইখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালি ভাইয়া আসলে খুব চালাক ছিল, মানে খাওয়া দাওয়ার পর আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে গেছে, বাট তবুও বেচারে বিল কম আসে নাই। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আলাদ হোসেন খান শিবলি। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া বলছে অর্ণা ও সামিকে একসাথে প্রোগ্রাম করতে দেখে ভালো লাগছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। ভাইয়া আমাদের স্টেশন ম্যানেজার, এবং ভাইয়া আসলে খুবই ভালো মনের একজন মানুষ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য। রয়েছে আমাদের সাথে আহসান হাবিব ভাই বলছে একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বাবা নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। হ্যাঁ ভাই, মানুষ তো পরিবর্তনশীল, সবাই পরিবর্তন হয়, কিন্তু তাদের চিন্তা ভাবনা যদি পরিবর্তন করে তাহলে কিন্তু সমস্যা। মানুষের চিন্তা ভাবনাটা সবসময় পজিটিভ রাখতে হবে, এক জায়গায় রাখতে হবে। ঠিক। সাকিব আরো বলছে যে অর্ণাপ্পু আমি মুন্সিগঞ্জ সদরের কাটাখালী থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ সাকিব। আর Thank you, সাকিব thank you. বলছে যে আর তোমার প্রোগ্রাম আমি মিস করি না, সবসময় শুনি, খুবই ভালো লাগে। আর Thank you. সামি ভাইয়ের কথা কি আর বলবো, ওই যে বললাম খুবই ভালো মনের মানুষ, থ্যাংক ইউ ভাইয়া। সব সময় ভালো কাজের সাথে ভাইকে দেখা যায়, ভালো কাজে সামি ভাইকে দেখতে পাই, এক কথায় অলরাউন্ডার সামি ভাইয়া, আসলে Thank you. আমাদের ভাই অলরাউন্ডার। থ্যাংক ইউ। শিবলি আঙ্কেল আরো বলছে যে ভালো হচ্ছে প্রোগ্রাম, শুনতে ভালো লাগছে, আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম চাই তোমার কাছ থেকে ইনশাআল্লাহ আঙ্কেল, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম করব। এবং এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আজমাইন হোসেন চাচু। আমার মামা, আমার চাচু, আমার চাচু, আচ্ছা, আমার মামা লাগে। চাচু বলছে শাড়িয়ার সাগর লাইভ দেখা বন্ধ করো। সাথে সাগর আছে, বুঝতে পারছি। দেখতে থাকো, শেয়ার করে দিও লাইভটা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই। এরপর রয়েছে আমাদের সাথে আহসান হাবিব রাজু বলছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দুজনের জন্য। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকেও। থ্যাংক ইউ। ওকে, শিবলি আঙ্কেল একটি খুবই চমৎকার একটি কমেন্ট করেছে যে সামি আর যে হলে অনেক ভালো করতো। ট্রু, মানে সামি ভাই ইনশাআল্লাহ। কিন্তু এই লোকটাতে খুব মানিয়েছে। হব না এরকম তো কিছু নেই, মানুষ লাইফে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কিছু হয়, আমি একটা আর্জেন্ট এলে হলাম ইনশাআল্লাহ। হয়ে যায়। এরপর দেখতে হচ্ছে আমাদের সাথে রয়েছে ফয়সাল আহমেদ ভাই। ওয়েলকাম টু রেডিও বিক্রম 99.2 ভাই বলছি আসসালামু আলাইকুম সামি ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আসলে আলহামদুলিল্লাহ ভালো না ভাই, আর এই মুন্সিগঞ্জ চিটুলিয়া দেওয়ানকান্দি, আমার না ফয়সাল আহমেদ সামি ভাই,
আপনাকে খুব মিস করি। আমিও আপনাদের খুব মিস করি। আপনাদের এখানে ব্যাডমিন্টনের টুর্নামেন্ট আমার এখনো মনে আছে, খুবই ভালো আয়োজন ছিল। তো এভাবে সবসময় খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবেন, মানুষকে সম্পৃক্ত রাখবেন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। ওকে, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মোহাম্মদ জুবায়ের। অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাইকে। এরপর রয়েছে আমাদের সাথে আদনান সাকিব। বলছে সামি ভাই, তোমার কাছে একটা কথা বলার ছিল এবং অর্ণা আপুর মাধ্যমে আপন ভাইয়ের কাছে পৌঁছে দিতে চাই। সামি ভাই, আমাদের হলগুন কলেজের মাঠের ঘাসগুলো কেটে মাঠটা পরিষ্কার করে দিলে আমরা খেলাধুলা করতে পারতাম। আগে খেলাধুলা করতাম, প্রতিদিন ক্রিকেট খেলতাম, তবে ঘাসগুলো বড় হওয়ার কারণে আমাদের খেলাধুলা অফ হয়ে গেছে। সামি ভাই যদি মাঠটা পরিষ্কারের ব্যবস্থা করে দিতে ভালো হতো। আর অর্ণাপু, তুমি একটু আপন ভাইকে বলো যাতে এটা নিয়ে কিছু একটা করে। ধন্যবাদ ভাইয়া, তুমি ভালো একটা কথা বলেছো। তো আমি হয়তো ব্যস্ত থাকার কারণে কলেজে অনেকদিন হয় যাই না। তো ইনশাল্লাহ আমি যত দ্রুত সম্ভব আমি কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে তোমাদের ঘাসগুলো পরিষ্কার করার ব্যবস্থা ইনশাল্লাহ করবো। ইনশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছি ঘড়ি কাটা বলছে কিন্তু ইতিমধ্যে 8:12 চলে এসেছে এবং আমরা কিন্তু আর অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো। তো যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন রয়েছে, আমরা আসলে অ্যারাবিকে আইডি নেমটা হয় আমি পড়তে পারছি না। এটা হচ্ছে ভাই বলছে আসসালামু আলাইকুম মুরব্বি সাফিলা সামি ভাই। এটা আমার খুবই ঘনিষ্ঠ মানুষ। কিছুদিন আজান আগে হচ্ছে, আমরা একটু আজানের পরে একটু ইন্টারাপ্ট করি। এখন শুনবেন এশার আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা তু আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। Okay, so welcome and most welcome back dear listeners and viewers. ছোট্ট একটি আজানের বিরতির পরে কিন্তু আমরা আবার ফিরে এলাম আপনাদের সাথে, আপনাদের মাঝে আপনাদের সকলের প্রিয় কথা বলতে হয় না, এবং আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং চলছে কিন্তু আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8টার নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে আপনাদের সকলের প্রিয় কথা বলতে হয় না, এবং 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 গেস্ট হিসেবে কিন্তু আমাদের সাথেই রয়েছে আমাদের সকলের আমাদের মনসুমজি পরিচিত একটি মুখ, আমাদের সাফিলা সামি ভাইয়া। তো বিরতিতে যাওয়ার আগে কিন্তু এর আগে আমরা ছিলাম আমাদের শ্রোতাবন্ধু এবং দর্শক বন্ধুদের কমেন্ট সেকশনে, এবং আমরা যে কমেন্টিতে ছিলাম সেটা হচ্ছে যে একজন বলেছিল যে ভাইয়াকে আসসালামু আলাইকুম সাফিলা সামি ভাই। মুরব্বী বলছিল, এটা আমার খুবই ঘনিষ্ঠ মানুষ। ও কালাম কিছুদিন আগে দেশ থেকে প্রবাসে বাইরে জমিয়েছেন। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করো, তোমার জন্য দোয়া রইল, অবিরাম ভালোবাসা, ভালো থাকো ভাইয়া। ওকে, সাকিব এরপর বলছে যে জি সামি ভাই ব্যবস্থা করে দিও, খেলাধুলা দরকার আমাদের। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, এটা মিস হবে না ইনশাল্লাহ। এরপর আমাদের সাথে রয়েছে আরিয়ান হাসান রিয়ন ভাই, বলছে আপু একটা রিকোয়েস্ট ছিল। অবশ্যই ভাইয়া, ভাইয়া বলছে যে প্রবাসীদের নিয়ে একটা প্রোগ্রাম করলে খুশি হতাম। ইনশাল্লাহ ভাই, আমরা আপনি রিকোয়েস্ট করেছেন, অবশ্যই আমরা রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো, আমরা প্রোগ্রাম সাজানোর আসলে চেষ্টা প্ল্যান না, এটা করবো যাতে হয়। একজন প্রবাসী ভাই বলছেন প্রবাসীদের নিয়ে একটা প্রোগ্রাম করতে, এটা যাতে অবশ্যই হয়। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এরপর আমরা যেমনটা বলছিলাম অনেকটা জেনে নিলাম ভাইয়া। তো আসলে তোমার এই যে তুমি তো লেখালেখিও করো যতদূর জেনেছি আমরা, তো আজকে কি কোনো লেখা কি আমাদেরকে শোনানো যাবে? অবশ্যই শোনা যাবে একটু পরে, এখন আচ্ছা। তো ভাইয়া এই যে হচ্ছে যে তুমি যদি তোমার কিছু কাজের যদি উদাহরণ দাও, এবং আসলে আমরা তো জানি যে তুমি খেলাধুলা নিয়ে কাজ করো, তো এই খেলাধুলার কাজগুলো কি শুধু কি মানে ছেলেদের জন্য সীমাবদ্ধ নাকি মেয়েদেরকে নিয়েও কাজ করছো? না, আমি বলেছি তরুণ তরুণী কিশোর কিশোরী সবারই শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য একমাত্র উপায় খেলাধুলা। সেটা ছেলে মেয়ে বলে না, সবার জন্যই শরীর চর্চা বলো আর যাই বলো, খেলাধুলাটা তো সবার জন্য এখন যদি প্রয়োজন। একটু বলতে যে তুমি কিসের সাথে যুক্ত রয়েছো, এবং আমাদের মুন্সিগঞ্জ জেলার মাননীয় ডিসি মহোদয় এবং এসপি মহোদয়, ওনারা কিন্তু কিছুদিন আগে ডিসি কাপ নামে একটি টুর্নামেন্ট চালিয়েছিলেন, যেখান থেকে মুন্সিগঞ্জের অসংখ্য তরুণরা বের হয়ে আসছেন ধীরে ধীরে। এটা তো একটা প্রসেস, এটা তো শুরু থেকেই হয়ে যায় না। এটা যদি অব্যাহত থাকে, আমি আশা করি যে অনেক প্লেয়ার বের হবে, ছেলে মেয়ে দুইটাই বের হবে। ডিসি কাপ যেহেতু মূলত ছেলেদের ছিল, তার আগে একটা টুর্নামেন্ট ছিল তারুণ্য উৎসব, ওটার মধ্যে আমি দেখেছি মুন্সিগঞ্জের বিভিন্ন ফরম্যাটের অনেক প্লেয়ার আছে, কাবাডি থেকে শুরু করে ভলিবল, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট। ফুটবলের তো আমি তো রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম যে মুন্সিগঞ্জে এত মেয়েরা ফুটবল পছন্দ করে, তাও আবার প্র্যাকটিক্যালি খেলতেছে মাঠে। এই 90 মিনিট মাঠের মধ্যে মানে আমিও তো খেলতে পারবো না যদি আমার প্র্যাকটিস না থাকে, সেই জায়গায় মেয়েরা খেলতেছে। আর সেই জায়গা থেকে সিরাজদি খানের একটা প্লেয়ার ছিল, আমার মনে আছে, দারুণ খেলতো। আমি মানে এতটুকু বিশ্বাস করি যে সে যদি তার খেলাটা অব্যাহত রাখে, সে ন্যাশনাল টিম পর্যন্ত চান্স পাবে। ন্যাশনালে যে একটা ভালো result এখন তো হচ্ছে যে বাংলাদেশে যে মেয়েরা রয়েছে, ফুটবল টিম যে মেয়েদেরটা রয়েছে, ওটা তো দিন দিন এদের ইমপ্রুভমেন্ট আসছে। তো আসলে আসলে খেলাধুলা আমাদের জন্য খুবই দরকার, এবং খেলাধুলাটা আসলে বর্তমানে নেসেসারি হয়ে উঠছে, কারণ খেলাধুলা মানে না করতে করতে আমরা যদি এখন বলি আমাদের মা চাচিদের মুখের কথাই কিন্তু এগুলো, যে বাচ্চাগুলো একদম ফার্মের মুরগি টাইপ হয়ে যাচ্ছে।
এই কথাটা বলার কারণ হলো যে একে তো এটা খেলাধুলা করেন। আগে কি হতো, আমরা ছোটবেলায় দেখতাম যে বিকেলের আজান দেওয়ার আগে মানে আমরা হলো যে চাবি লুকিয়ে রাখতো গেট তালা দিয়ে। তো আমরা মানে ওই নেশা দেখতাম যে আমরা কখন বাইরে যাব, খেলাধুলা করব, কাবাডি খেলবো, বউচি খেলবো, দেন আরো অনেক কিছু আছে। আমার একটা ছোটবেলার ঘটনা আমার মনে পড়লো। তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি স্টেডিয়ামে কাঠের বলে প্র্যাকটিস করতাম, মানে শুরু করেছিলাম। আমার খুব ভালো লাগতো, ক্রিকেট আর ব্যাডমিন্টন আমি খুব ভালোবাসি। তো আমি কাঠের বলের জন্য অনেক দিন কানাকাটা করে তা আব্বুরে দিয়ে একটা ব্যাট কিনেছিলাম, যে ডিউজের একটা ব্যাট। আমার যখন সমাপনী পরীক্ষা চলে আসলো তার 2 মাস আগে আম্মু ব্যাটটা আলমারিতে লুকিয়ে রাখছে, মানে তালা দিয়ে রাখছে, তুই ভালো একটা রেজাল্ট করবি তারপরে এই ব্যাট দিবি। তারপরে আমি, আমার মনে আছে এখনো প্রপারলি, যে আমি মানে খেলাধুলার জন্য পড়ালেখা অত মনোযোগ দিতাম না, কিন্তু ওই সময় ক্লাস 5-এ আমি অল্পের জন্য A+ পাইনি, কিন্তু আমি মানে কম পরিশ্রম করিনি, অনেক পরিশ্রম করছি শুধুমাত্র এই ব্যাটটা পাওয়ার জন্য, যেটা বর্তমান যুগের বা ছেলেরা মেয়েরা জানতে পারে। হয় না আসলে এরকম হয় না। তো ওই টাইমে না একটা অন্যরকম একটা ব্যাপার ছিল, আমাদের মাঠ ঘাটও অনেক বড় পরিসরে ছিল, মাঠ ছিল। তুমি তো জানো হচ্ছে যে আমাদের ওই মাঝখানে কিন্তু একটা খেলার জায়গা ছিল। স্কুলে? না, আমাদের এলাকাতে। ও আচ্ছা, হ্যাঁ আমার মনে আছে। পুকুরটার সামনে একটা খেলার জায়গা ছিল না? ওই জায়গায় প্রথমে গর্ত ছিল, আমরা তারপর ওই সবাই জায়গায় মিলে খেলতাম, বালু দিয়ে মাটি দিয়ে ফুপিরা, বসছিল। চাচুরা, ভাইয়ারা, আমরা সবাই মিলে খেলা করতাম। ওই জায়গায় ম্যাক্সিমাম খেলা হইতো কানামাছি আর দায়রা, কানামাছি, দায়রা, কাবাডিও হতো। কাবাডিও। হতো। তো এই খেলাগুলো আসলে আমরা খুব মিস করি। ওইখানে ক্রিকেট খেলা হতো, এবং আমি যেটা আমার মনে পড়ে যে ভাইয়া চাচুরা ওই যে আমরা বন্দুক দিয়ে খেলা করি না ছোট ছোট, ওই খেলাটা অনেক হতো। ওই খেলাটা আমরা খুব এনজয় করতাম। আমরা ছোট ছোট যে গুলিগুলো ছিল ওগুলো আমরা কুড়াতাম, এবং কুড়িয়ে নিয়ে হচ্ছিল আমাদের যাকে আমরা বেশি সাপোর্ট করতাম তাকে নিয়ে যে আবার দিতাম। খেলাধুলা আসলে মানুষকে যতটা সুস্থ রাখে শারীরিক মানসিক ভাবে, ঠিক ততটাই খেলাধুলা থেকে তুমি যখন দূরে থাকবে তখন তোমাকে ডিপ্রেসড রাখবে, ম্যাক্সিমাম সময় তুমি অসুস্থ ফিল করবা। আসলে আমরা নিজেকে যত ব্যস্ত রাখতে পারবো তত আসলে আমাদের জীবনের যে ক্লান্তিগুলো রয়েছে, যে মানসিক চাপটা রয়েছে, সেটা আসলে কমে আসবে। এবং ছোটবেলায় আরো যেটা দেখতাম যে সাঁতার কাটা নিয়েও মানে সবাই সাঁতার কাটতে চলে যেত। এবং এখন কি হয় যে না, কেন যাবো, ভালো লাগে। এখন একটা ফোন পেয়েছে, ফোনের মধ্যে হয় গেম খেলবে বা জুয়া খেলার যে কথা, এটা সো ট্রু। আমরা বিভিন্ন বেটিং অ্যাপগুলো দেখি। তো এই বেটিং অ্যাপগুলো, ইভেন আমরা যখন একটা নর্মাল গেমও খেলি বা যে কোনো একটা ধরুন ফেসবুকে একটা সোশ্যাল প্ল্যাটফর্মেও, তখন আমরা দেখি যে এই জিনিসগুলোর অ্যাড আসে, খুব অ্যাড আসে। যেমন আমি যদি বলি, আমি আসলে খুব গেম খেলি, ফোনে নর্মাল গেমগুলো খেলি, মানে ভালো লাগে। এই গেমেও হয় কি এরকম থাকে যে এই অ্যাড দিলে 5,000 কয়েন পেয়ে যাবে, যেখানে আমি গেম খেলেও 5,000 কয়েন পাচ্ছি না। তখন কি অ্যাডটার মধ্যে ঢুকলে দেখি যে সব বেটিং অ্যাপের অ্যাডগুলো আসে। তো আসলে এখানে কি বলবো, এখানে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে, কারণ ওনাদের কাজই এটা, ওনারা নিজেদের প্রফিট ওইভাবে করবেই, বাট আমাদেরকে সতর্ক হতে হবে। এবং আমাদের প্র্যাকটিক্যাল যে আমাদের সশরীরে যে খেলাগুলো আমরা খেলি, হ্যাঁ, যেমন ইনডোর আউটডোরের অনেক খেলা আছে। আর মূল বিষয় হচ্ছে আমাদের সমাজের মুরব্বীদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। আপনার সমাজ যদি আপনার ভালোভাবে চালাতে হয়, অবশ্যই সেই সমাজের তরুণদের, কিশোরদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। এটা আমার বড় ভাই মোহাম্মদ মাসুদ রানা ভাই আমাকে বলেছিলেন যে খেলাধুলার বিকল্প নেই, তুমি যত খেলাধুলা করবে তুমি শারীরিক ও মানসিকভাবে ততই সুস্থ থাকবে। আসলে রানা ভাইয়া খুবই খুবই ভালো মনের একজন মানুষ, এবং ওনার কথাবার্তাগুলো আসলে খুবই চমৎকার। তো তার একটা মানে কথা তো আপনারা মাত্র শুনলেনই, তো উনি আসলেই খুব ভালো লোক। এবং যেটা আমরা বলছিলাম যে আমাদের আসলে খেলাধুলার জন্য আবার আমাদের মাঝে ওই স্পিরিটটা মানে ওই স্পিরিটটা আবার হচ্ছে যে নিয়ে আসতে হবে। কারণ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা যদি আসলে না আসে, তাহলে সত্যি সত্যি আমাদের তরুণ প্রজন্ম একেবারে ধ্বংসের দিকে চলে যাবে। তো এর জন্য আমাদেরকে সচেতন হতেই হবে, সচেতনতার বিকল্প নেই। খেলাধুলার জন্য মানে এককভাবে কিছু করা লাগে না, তুমি রাজনৈতিক অরাজনৈতিক সব প্ল্যাটফর্ম থেকে তুমি খেলাধুলার আয়োজন করতে পারবে। যেমন আমি একটা ছোট তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। অনেক বছর আগে আমি তখন ছাত্রদলের জেলার ক্রীড়া সম্পাদক ছিলাম, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক ছিলাম। রানা ভাই আরিফের কথায় আমি তখন মানে আমাকে রাখা হয়েছিল ওই জায়গায়। তো পথ কিন্তু মানুষকে বড় করে না,
মানুষ পথকে বড় করে। আমি ক্রীড়া সম্পাদক ছিলাম ওই সময়, আমার থেকে বেশি কাজ স্বাভাবিক আমার ওই কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের ছিল, কিন্তু আমি ওই সময় জেলা ছাত্র দলের ক্রীড়া সম্পাদক হয়ে আমি ওই সময় 6 উপজেলা, 2 পৌরসভা, 1 কলেজ এবং সাবেক ছাত্রনেতা ফোরামদের নিয়ে একটা টুর্নামেন্ট আয়োজন করেছিলাম, যেটা মুন্সিগঞ্জে সবাই দেখছিল। তখন আমি কিন্তু মানে স্টুডেন্ট, মানে 1 টাকাও আর্ন করি না, কিন্তু ওই টুর্নামেন্টের মধ্যে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। আমার বড় ভাইরা রানা ভাই, আরিফ ভাই, হুমায়ুন ভাই, ওনারা আমাকে যথেষ্ট হেল্প করছিলেন ওই টুর্নামেন্টটা সফল করার জন্য, এবং মানে আলহামদুলিল্লাহ আমি ওই প্রোগ্রামটা সফল করছিলাম। সবাই খুব খুশি হয়েছিল ওই প্রোগ্রামটা। সেদিন থেকে আমার একটা জিনিস বুঝেছি যে রাজনীতিক অরাজনৈতিক বলতে কোনো বিষয় নাই, তুমি সব জায়গায় থেকে তুমি খেলাধুলাটা, মানে খেলাধুলার যে চর্চাটা ওটা সব জায়গা থেকে তুমি সরাতে পারো। আচ্ছা, তো অনেক তো জেনে এই কথাগুলো আসলে আমি আবার বলবো খেলাধুলার বিকল্প নেই, এবং এর জন্য আসলে আমাদের সচেতনতা দরকার, এবং এর জন্য আমাদেরকে আসলে সচেতন হতে হবে। প্রথমে আমি থেকে আপনি, এবং আপনি থেকে আমাদের হয়ে উঠবে। তো নিজেকে আবারও সুন্দরভাবে সাজিয়ে তুলুন, গুছিয়ে তুলুন, ইনশাল্লাহ সব ঠিক হবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সাকিব। সাকিব বলছে অনাপুর নেক্সট মঙ্গলবার আপন ভাইকে দেখতে চাই, ইনশাল্লাহ কোনো এক মঙ্গলবার ভাই চলে আসবে। সাকিব আরো বলছে সামি ভাই তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, তুমি এভাবে ধন্যবাদ। মানবিক কাজ করে যাও। ধন্যবাদ ভাই, দোয়া করো আমার জন্য, আমি যাতে সুস্থ থাকি। সাকিব আরো বলছে অর্ণাপুর কথা শুনে মনে পড়ে গেল আগের বিকেলটা, আসলেই সুন্দর ছিল। দুপুরে ঘুমানোর জন্য জোর করতো কিন্তু ঘুমাতাম না, কখন বিকাল হবে, কখন বের হব, ক্রিকেট খেলবো বা ফুটবল খেলবো। এক কথায় আমরা যে শৈশব পার করেছি তা এখন নাই। আগে কারেন্ট গেলে রাতে সব বের হয়ে কত খেলাধুলা করতাম, আর এখন এগুলো নেই। আসলেই হারাই গেছে, আসলে হারিয়ে গেছে এগুলো। এরপর আরো রয়েছে আহসান হাবিব রাজু ভাই। রাজু ভাই বলছে আপু আপনার কণ্ঠের মধুর উপস্থাপনায় বেশ জমিয়ে উঠেছে আজকের রাতের আয়োজন, অসংখ্য সো ধন্যবাদ। ট্রু, থ্যাংক ইউ। So true, আসলে আমার কথা, অসংখ্য ধন্যবাদ। মাঝে মাঝে তো তোমার কথাটা আমারও বলতে হয়, এই আর কি। ও ধন্যবাদ ধন্যবাদ। মানে আসলে খুবই ভালো লাগে যখন ভাইদের কাছ থেকে এরকম একটু ভালো কথা শুনতে পাই, খুবই ভালো লাগে। সাকিব আরো বলছে যে এখন বেশিরভাগ মানুষ ফোনে আসক্ত বা নেশা আসক্ত বা অনলাইন জুয়ায় আসক্ত, তার একমাত্র কারণ হিসেবে আমি মনে করি আগের মতো খেলাধুলা নাই, খেলার জন্য মাঠ নেই। তাই আজকের দিনে যুব সমাজের এই অবস্থা, যুব সমাজ ঠিক করার একটা উপায় হলো খেলাধুলা। আসলে এটা সত্যি একমাত্র কথা। উপায় খেলাধুলা। আমাদের মুন্সিগঞ্জের হয়তো। মাননীয় জেলা প্রশাসক হয়তো। উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা স্তরে, ইউনিয়ন পর্যন্ত, ইউনিয়নের প্রত্যেকটা গ্রাম পর্যন্ত, ওয়ার্ড পর্যন্ত খেলাধুলাটা যাতে নিয়মিত থাকে সবার জীবনে, এটার জন্য উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সবার উচিত তার এই চিন্তা ভাবনার জন্য তার হাতকে আমাদের শক্তিশালী করা। আপনারা সবাই খেলাধুলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন, এটাই সবার কাছে আমার একটি অনুরোধ। অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের সাথে রয়েছে রফিকুল ইসলাম মুকুল ভাই। বলছে ভালো আছেন নাকি সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া, বেশ ভালো আছি। এরপর রয়েছে রিফাত। রিফা বলছে মামা আমার গ্রামে একটা টুর্নামেন্ট দেখতে চাই। এটা আমার ভাগিনা। বলছে। মামা হবে ইনশাল্লাহ, আমাদের গ্রামে ইনশাল্লাহ একটা টুর্নামেন্ট হবে। আর তোমার ভাই তো নাই, তোমার ভাই থাকলে আরো আগে হতো। আচ্ছা, ইনশাআল্লাহ হবে। এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে সাকিব রয়েছে। সাকিব আরো বলছে যে ভাইয়া আরেকটা রিকোয়েস্ট ছিল যে তুমি যদি ভাইয়া আমাদের যে মানবিক প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সামাজিক স্বেচ্ছাসেবী, এদেরকে নিয়ে যদি একটা টুর্নামেন্টের আয়োজন করতে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তার আগে আমি যে জিনিসটা চিন্তা করছি যে আমাদের মুন্সিগঞ্জের কিছু কলেজ আছে, তো কলেজদের নিয়ে, মানে কলেজের স্টুডেন্টদের নিয়ে আমি একটা খেলার আয়োজন করতে যেতেছি। ওটার পরে ইনশাল্লাহ হ্যাঁ, অবশ্যই। মেয়েদেরকে নিয়ে কি আসলে কোনো কিছু করার প্ল্যান নেই? মেয়েদের নিয়ে তো আসলে ওইভাবে ওয়াইডলি এখন পর্যন্ত আমি প্ল্যান করিনি, কিন্তু অবশ্যই মেয়েদের তো স্বাভাবিক খেলাধুলার প্রয়োজন করা আছে। উচিত, আমি চাই তো আসলে আমরা আমি চাই। সবাই আমার সাথে সরকারি আমার কলেজের জন্য একজন দোয়া করবেন। স্টুডেন্ট হিসেবে আমি না, চাই। না, আমি এটাই বলছি যে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ইনডোর হোক আর আউটডোর হোক মেয়েদের জন্য একটা যাতে টুর্নামেন্ট এর মধ্যে আয়োজন করতে পারি। সকলের সহযোগিতা আমি কামনা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ঘড়িকাটা বলছে 8:30 মানে আমরা একবারেই শেষ সময় চলে এসেছি আমাদের হাতে, আর একেবারে সময় নেই। তো শেষ সময়ের জন্য আমি যদি ভাইকে বলি, ভাই আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তোমার যদি কোনো উপদেশমূলক কোনো কথা বা তোমার যদি কোনো কিছু শেয়ার করার থাকে তো অবশ্যই তা শেয়ার করে নিয়ে আসলে আমাদের যদি বিদায় নেওয়ার সময় হয়েছে তুমি বিদায় নিয়ে নিতে পারো। আমি আমার দর্শক ও শ্রোতা বন্ধুদের কাছে থ্যাংক
থ্যাঙ্কফুল যে আপনারা এতগুলো সময় নষ্ট করছেন আমাদের এই প্রোগ্রামটা দেখতে। আর আশা করি যে আপনারা আজকে আমাদের যে মূল থিম, যে মূল চিন্তাটা ছিল যে আপনাদের সাথে শেয়ার করবো যে খেলাধুলার যে বিষয়টা, এই বিষয়টা সবাই সিরিয়াসলি নিজের মধ্যে নেবেন। আপনার ছোট ভাই, বড় ভাই, বন্ধু যারাই আছে তারা যেন অবশ্যই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এবং খেলাধুলা বহির্ভূত কোনো কাজে আমরা জড়াবো না। আর মুন্সিগঞ্জকে যদি আমাদের ডেভেলপ করতে হয়, আমাদের তরুণ সমাজকে আমাদের ঠিক রাখতে হবে। খেলাধুলার বিকল্প নাই শারীরিক ও মানসিক সুস্থতার জন্য। যদি খেলাধুলা এই সমাজ থেকে হারিয়ে যায়, দুইটা জিনিস বৃদ্ধি পাবে, এটা সবসময় মনে রাখবেন। এই সমাজে কিশোর গ্যাংয়ের সংখ্যাগুলো বৃদ্ধি পাবে, আর দ্বিতীয়ত মাদক সেবনের বিষয়গুলো বৃদ্ধি পাবে। এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে আপনি চিন্তা করেন যে এই দুইটা জিনিস আমার সমাজে যদি বেড়ে যায়, আমার সমাজের জন্য সেটা ভালো না খারাপ হবে, তখনই আপনার মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে যে না, এই দুইটাকে সরানোর জন্য আমার যে জিনিস একমাত্র উপায় সেটা হচ্ছে খেলাধুলা। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে এই দুইটা জিনিসকে কখনো আমাদের সমাজে বাড়তে দেওয়া যাবে না, বৃদ্ধি পেতে দেওয়া যাবে না। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমার জন্য সবাই দোয়া করবেন এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকল বন্ধুকে ও শ্রোতা বন্ধুদের। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের মধ্যে থেকে আমাদের আজকের যে অতিথি ছিল সে কিন্তু বিদায় নিয়ে নিয়েছে এবং কিছু চমৎকার বার্তা কিন্তু রেখে গিয়েছে সে আমাদের জন্য। এবং আমাদের অতিথি ইতিমধ্যে বিদায় নিয়েছে এবং এবার কিন্তু বিদায় নেওয়ার পালা আমারও। তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না, আবারও ফিরে আসবো আমি আপনাদের সাথে নতুন কোনো প্রোগ্রামে, নতুন কোনো অনুষ্ঠান। আপনারা জেনে থাকেন যে আপনাদের প্রিয় কথা বন্ধু হওয়া কিন্তু চলে আসে প্রতি মঙ্গলবার প্রচেষ্টা অনুষ্ঠানটি নিয়ে, যেটি স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে হয়ে থাকে, এবং প্রতি বুধবার উত্তরণ, যা হয়ে থাকে আমাদের আশেপাশে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে। তো আমি আশা করবো আমার কালকের অনুষ্ঠানে আপনারা সকলে ঠিক এই টাইমে যুক্ত হয়ে যাবেন, সন্ধ্যা 7টায়। এবং আগামী মঙ্গলবার আবারও নতুন কোনো অতিথি নিয়ে কিন্তু আমি চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক বেশি খেয়াল রাখুন এবং শুনতে থাকুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনেশ্বর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সকলে এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম।